রাফসানের ওই আকস্মিক ঘোষণা পুরো অডিটোরিয়ামে যেন একটা পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে দিল। চারিদিকে মুহূর্তের জন্য পিনপতন নীরবতা, আর তারপরেই শুরু হলো ফিসফাস। ছাত্রছাত্রীরা অবিশ্বাস্য চোখে একবার সারার দিকে তাকাচ্ছে, আবার স্টেজে দাঁড়িয়ে থাকা গম্ভীর্যপূর্ণ রাফসানের দিকে। এই ভার্সিটির সব থেকে কাঙ্ক্ষিত ব্যাচেলর প্রফেসর রাফসান চৌধুরী যে বিবাহিত, সেটা তারা স্বপ্নেও কল্পনা করেনি। তানিয়া তো রীতিমতো পাথরের মূর্তি হয়ে গেছে। সে সারার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না ওর পাশে বসে থাকা মেয়েটাই এই গল্পের নায়িকা। সবাইকে ওভাবে তাকাতে দেখে সারা চরম অস্বস্তিতে পড়ে গেল। ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। ভয়ে আর লজ্জায় দুই হাতে গায়ের শাড়িটা খামচে ধরল সে। ঠিক তখনই প্রিন্সিপাল স্যার মাইক্রোফোন হাতে নিলেন। তার ঠোঁটে এক চিলতে রহস্যের হাসি। তিনি বললেন, প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আগে জানতাম না রাফসান চৌধুরী বিবাহিত, তবে গতকালই তিনি আমাকে সব প্রমাণসহ জানালেন যে সারা তার স্ত্রী। যাই হোক, তাদের আগামীর পথ চলার জন্য অনেক শুভকামনা রইল। যেহেতু রাফসানের স্ত্রী আমাদের ভার্সিটিতেই পড়ে, তাই তাকে যোগ্য সম্মান দেওয়া আমাদের কর্তব্য। আমি সাবাউন ইসলাম সারাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। পুরো হলরুম করতালিতে ফেটে পড়ল। তবে এই হাততালির আড়ালে অনেক ছেলের বুক ভরা দীর্ঘশ্বাস আর মেয়েদের হৃদয় ভাঙা শব্দ লুকিয়েছিল। বিশেষ করে নিশি তালুকদার, সে যেন জীবন্ত এক আগ্নেয়গিরি। রাফসানের ঘোষণা শোনার পর থেকে সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, বর্ষার কথা ভুলেই গেছে। যাকে পাওয়ার জন্য সে বছরের পর বছর সাধনা করেছে, যে রাফসানের পাশে কোনো মেয়েকে সহ্য করতে পারতো না, সেই রাফসান কিনা আগে থেকেই বিবাহিত, আর তার স্ত্রী কিনা এই চুনোপুঁটি সারা। নিশির চোখ দিয়ে যেন আগুন ঝরছে, হাতের মুঠিটা শক্ত হয়ে নখগুলো তালুর ভেতরে ডেবে যাচ্ছে। তার শয়তানি মস্তিষ্ক তখন বিষাক্ত কোনো ছক আঁকতে শুরু করেছে। ওদিকে সারার অবস্থা শোচনীয়। প্রিন্সিপাল স্যারের ডাকার পর সে নড়ার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছে। বুকের ভেতরে হাঁপড়ের মতো ধরফরানি শুরু হয়েছে। তানিয়া এবার সারার বাহুতে একটা হালকা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, এইটা নিয়ে তোর সাথে পরে বুঝবো আমি। এত বড় কথা তুই আমার কাছে লুকিয়েছিস। জানিস কি হচ্ছে এখন? যা, এখন স্যার ডাকছে, স্টেজে যা। তানিয়ার কথা শুনে সারা থতমত খেয়ে গেল। আমতা আমতা করে কোনো মতে বলতে চাইল, বিশ্বাস কর তানিয়া, আসলে পরিস্থিতিটা। তানিয়া ওকে থামিয়ে দিয়ে শাসনের সুরে বলল, হয়েছে, এখন আর কৈফিয়ত দিতে হবে না, তোকে পরে দেখে নেব, এখন যা, সবাই তোর দিকে তাকিয়ে আছে, দয়া করে ওখানে দাঁড়িয়ে তামাশা বানাস না। সারা দেখলো শত শত জোড়া চোখ কেবল ওর দিকেই নিবন্ধ, কেউ বিস্ময়ে, কেউ কৌতূহলে, আবার কেউ বা ঈর্ষায় ওর দিকে তাকিয়ে আছে। সারা প্রচণ্ড অস্বস্তিতে মাথা নিচু করে ফেলল। বুকের ভেতরটা ধরফর করছে। ও একবার বুক ভরে শ্বাস নিয়ে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করলো। তারপর ধীর পায়ে স্টেজের সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলো। ওর হাঁটু দুটো থরথর করে কাঁপছে। সারা বুঝতে পারছে না এই কাঁপুনিটা কি ভয়ের, নাকি সবার সামনে রাফসানের স্ত্রী হিসেবে পরিচিত হওয়ার শিহরণের। সারা স্টেজে পা রাখতেই রাফসান একটু এগিয়ে এসে ওর ঠিক পাশে দাঁড়ালো। ওর উপস্থিতিতে সারা যেন একটু সাহস পেল। ছাত্রছাত্রীরা আবারও চিৎকার করে আর হাততালি দিয়ে পুরো হলরুম মাথায় তুলল। এরপর একে একে সব ম্যাম আর স্যাররা এসে রাফসান আর সারার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাতে থাকলেন। নিশির এবার মনে পড়ল, কাল সে প্রিন্সিপাল স্যারের রুমে অনেকগুলো দামি গিফট আর ফুলের তোড়া দেখেছিল। তখন বুঝতে পারেনি, কিন্তু এখন সব পরিষ্কার। এসবই ছিল রাফসান আর সারার জন্য রাজকীয় সম্বর্ধনার আয়োজন। নিশির মাথার ভেতর যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। এই দৃশ্য সহ্য করা ওর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ওর ইচ্ছে করছে হাতের কাছে যা আছে সব ভেঙে চুরমার করে দিতে। সে দাঁত পিষে বিড়বিড় করে বলল, না না, এটা হতে পারে না, আমি সব শেষ করে দেব, সব। প্রিন্সিপাল স্যার এবার নিশিকেও ইশারায় বললেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে। বুকের ভেতর আগ্নেয়গিরির লাভা জমা থাকলেও নিশি মুখে এক চিলতে বিষাক্ত হাসি ফুটিয়ে তুলল। সে মঞ্চে উঠে ফুলের তোড়াটা রাফসান আর সারার দিকে বাড়িয়ে দিল, কিন্তু মনে মনে অভিশাপ দিয়ে বলল, অজস্র শুভেচ্ছা তোমাদের, তবে এই শুভেচ্ছা সুন্দর জীবনের জন্য নয়, তোমাদের সাজানো সংসারে আগুন লাগার জন্য। তারপর সব শেষে সারা স্টেজ থেকে নেমে এলো। স্টেজ থেকে নামতেই তানিয়া ওকে টেনে একরকম জোর করেই ভিড় ঠেলে বাইরে নিয়ে এলো। একটা নির্জন জায়গায় আসতেই তানিয়া দাঁত কিরমির করে বলতে লাগলো, তুই আমার থেকে এত বড় কথা লুকাতে পারলি? স্যার যে তোর হাজব্যান্ড, তাও তুই আমায় বলিস নাই কেন রে? বললে কি হতো? তোর হাজব্যান্ডকে কি আমি কেড়ে নিতাম? যদিও রাফসান স্যার আমার ক্রাশ ছিল, কিন্তু তাই বলে অন্যের হাজব্যান্ডের দিকে নজর দিব এমন নিচু মানসিকতা আমার নেই, বুঝেছিস? তানিয়ার চোখে মুখে স্পষ্ট অভিমান আর ক্ষোভ। সারা তখনও কাঁপছে। ওর নিজের কাছেই সবটা অবিশ্বাস্য লাগছে। সে তানিয়ার হাত দুটো জাপটে ধরে মিনতি করে বলল,
দোস্ত বিশ্বাস কর, আমি আসলে কাউকে জানাতে চাইনি, কিন্তু এই লোকটা যে ভরা মজলিসে এভাবে বোমা ফাটিয়ে দিবে সেটা আমি নিজেও জানতাম না। প্লিজ রে তানিয়া, আমার ওপর আর রাগ করিস না। তানিয়া গাল ফুলিয়ে আরও কিছুক্ষণ তর্কাতর্কি করলো, সারাকে কথা দিয়ে বিঁধল। সারা অনেক অনুনয় বিনয় করে শেষে কান ধরে কোনো মতে তানিয়াকে বুঝিয়ে শান্ত করলো। তানিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, থাক আর ঢং করতে হবে না, তোদের এই সিনেমেটিক কাহিনী আমি পরে বসে শুনবো। তানিয়া আর সারা এসে আবার তাদের আসনে বসলো। মঞ্চে তখন সমাবর্তন অনুষ্ঠানের নানা আয়োজন চলছে, কিন্তু সারার মন তাতে নেই। তার কানে তখনও রাফসানের সেই গম্ভীর কণ্ঠের ঘোষণাটা বাজছে। ধীরে ধীরে অনুষ্ঠানের শেষ হতে হতে মাথার উপর সন্ধ্যা ঘনিয়ে এলো। ক্যাম্পাসের ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠেছে। সারা আর তানিয়া গল্প করতে করতে ভার্সিটির মেইন গেটের কাছে এসে পৌঁছাতেই সারার পা থমকে গেল। গেটের ঠিক সামনেই রাফসান তার কালো রঙের স্পোর্টস কারের সাথে হেলান দিয়ে আয়েশি ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। গায়ের কালো ব্লেজারটা খুলে রাখা, সাদা শার্টের হাতটা দুটো কোণয় পর্যন্ত ফোল্ড করা। পরন্ত বিকেলের আবছা আলোয় তার পৌরুষদীপ্ত চেহারাটা আজ যেন আরও বেশি ধারালো দেখাচ্ছে। তানিয়া রাফসানকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সারাকে একটা হালকা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, ওই যে দেখ, তোর মহাশয় তোর জন্যই ওয়েট করছে, যা এখন, পরশু আবার দেখা হবে। বলেই তানিয়া সারার উত্তরের কোনো অপেক্ষা না করেই এক দৌড়ে ভিড়ের মধ্যে মিশে চলে গেল। সারা অসহায়ভাবে একবার তানিয়ার যাওয়ার দিকে তাকালো, তারপর লম্বা একটা শ্বাস নিয়ে শক্ত হয়ে রাফসানের সামনে এসে দাঁড়ালো। রাফসানের চোখের দিকে সরাসরি তাকিয়ে সরাসরি প্রশ্ন করলো, এটা কি করলেন আপনি? রাফসান গাড়ির সাথে হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে অত্যন্ত শান্তভাবে পাল্টা প্রশ্ন করলো, কি করেছি? সারা আশেপাশে তাকিয়ে দেখলো এখনও কিছু ছাত্রছাত্রী তাদের দিকে তাকিয়ে ফিসফাস করছে। সে দাঁতে দাঁত চেপে বলল, আপনি সবার সামনে ওইভাবে সত্যিটা কেন বলতে গেলেন? রাফসান এক চিলতে বাঁকা হাসি ঠোঁটে ঝুলিয়ে সারার চোখের গভীরে তাকিয়ে বলল, আমার ইচ্ছে হয়েছে তাই বলেছি। আজ তো কেবল বিয়ের খবর দিয়েছি, দুদিন পর এইটাও জানিয়ে দিব যে প্রফেসর রাফসান চৌধুরী বাবা হতে যাচ্ছে। রাফসানের মুখে এমন অকপট আর বিস্ফোরক কথা শুনে সারার হাত পা যেন মুহূর্তেই অবশ হয়ে এলো। লোকটা যে কেবল জেদি নয়, রীতিমতো ঠোঁটকাটা আর নির্লজ্জ। সারাকে ওভাবে থতমত খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রাফসান আরেকটু এগিয়ে গেল। সারার একদম কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে ফিসফিসিয়ে বলল, মিসেস রাফসান চৌধুরী, এখন কি আপনি ভদ্রমেয়ের মতো নিজে থেকে গাড়িতে উঠবেন, নাকি আমি সবার সামনে কোলে করে তুলে দিব? অবশ্য কোলে নিতে আমার বিন্দুমাত্র সমস্যা নেই, বরং কাজটা আমার জন্য বেশ উপভোগ্যই হবে। সারা লজ্জায় আর রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। ও জানে রাফসান চৌধুরী যা বলে তা করার ক্ষমতা রাখে। তাই আর কোনো কথা না বাড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে নিজেই ধপাস করে গাড়ির সামনের দরজা খুলে সিটে বসে পড়ল। রাফসান এক মুখ তৃপ্তির হাসি নিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো এবং আয়েশ করে গাড়ি স্টার্ট দিল। গাড়ি জাপানের পিচঢালা রাস্তা দিয়ে ছুটে চলেছে। সন্ধ্যা পেরিয়ে এখন চারিদিকে রাতের অন্ধকার নেমে এসেছে। ল্যাম্পপোস্টের আলোগুলো ক্ষণে ক্ষণে গাড়ির কাচ ভেদ করে ভেতরে ঢুকে আবার হারিয়ে যাচ্ছে। গাড়ির ভেতরে এক অদ্ভুত নীরবতা। রাফসান খুব মনোযোগ দিয়ে ড্রাইভ করছে, কিন্তু কিছুক্ষণ পরপরই গাড়ির লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আর চোখে সারাকে দেখে নিচ্ছে। সারা জানালার কাচের ওপর এক হাত ভর দিয়ে বাইরের রাতের দৃশ্য দেখছে। তার লম্বা ঘন কালো চুলগুলো এলোমেলোভাবে উড়ে এসে বারবার রাফসানের বুকে আর মুখে আছড়ে পড়ছে। রাফসান এক হাতে খুব যত্ন করে সেই চুলগুলো সরিয়ে দিচ্ছে, কিন্তু মুখে কিছুই বলছে না। নীরবতা ভাঙার কোনো চেষ্টাই যেন নেই কারোর মধ্যে। দীর্ঘক্ষণের ওই নীরবতা কাটার পর রাফসান হঠাৎ এক চিলতে বাঁকা হাসলো। তারপর স্টিয়ারিংয়ে তাল মিলিয়ে বেশ জোরে সোরে আপন মনে গেয়ে উঠল, একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ। গানটা গাইতে গাইতে রাফসান হঠাৎ লিরিক পাল্টে নিজের মতো করে যোগ করলো, বাংলাদেশে ছিল সেই কন্যার দেশ, দু চোখে তারা হারে কি মায়া, রাফসানের গায়ে পড়ল কন্যার ছায়া, তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে গাড়ি চালাই চলি। রাফসানের এমন অদ্ভুতভাবে লিরিক বদলে ভুল গান গাইতে দেখে সারা আর চুপ করে থাকতে পারল না। সে কপাল কুঁচকে অত্যন্ত বাঁকা চোখে রাফসানের দিকে তাকালো। রাফসান তখনও বেশ ভাব নিয়ে গানের সুরে মাথা দোলাচ্ছে। সারা চরম বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলল, চুপ করবেন আপনি? যেই গান পারেন না সেই গান গাইতে চান কেন? রাফসান হঠাৎ গান থামিয়ে সারার দিকে একবার আর চোখে তাকালো, তারপর বেশ ভাব নিয়ে বলল, তোকে কে বলেছে আমি গান পারি না? সারা এবার রীতিমতো ক্ষেপে গিয়ে বলল, আমাকে বলতে হবে কেন? আপনি তো নিজেই ভুল গাইলেন, গানটা হবে
একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, সেটা ঠিক আছে, কিন্তু গানের বাকিটুকু তো পুরো খিচুড়ি বানিয়ে ফেলেছেন। নদী আর নৌকার জায়গায় নিজের নাম আর গাড়ি ঢুকিয়ে দিলেন কেন? রাফসান এবার শব্দ করে একটু হেসে উঠল। সে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে বেশ দাপটের সাথে বলল, আরে পাগলি, সঠিক গান গাইতে গেলে তো অন্য মেয়েকে নিয়ে গান গাওয়া হবে। যেমন ধর, গানের মেয়েটার বাড়ি ভাটি অঞ্চলে, কিন্তু তোর বাড়ি তো বাংলাদেশে। গানে আছে সেই কন্যার ছায়া নদীতে পড়েছে, কিন্তু তোর ছায়া তো সারাক্ষণ আমার গায়ের উপর পড়ে থাকে। সেখানে মাঝি মাল্লারা নৌকা দৌড়াতে দৌড়াতে সেই কন্যার কথা বলছে, আর আমি এখানে গাড়ি চালাতে চালাতে তোর কথা বলছি। সো আমি এখানে ভুলটা কি বললাম? আমি তো অরিজিনাল গানের ওপর তোর জন্য একটা কাস্টমাইজড ভার্সন বানালাম। রাফসানের এমন লজিক আর আত্মবিশ্বাস দেখে সারা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল। এই লোকটার সাথে তর্কে জেতা যে হিমালয় জয়ের চেয়েও কঠিন, সেটা সে প্রতিটা মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছে। সারা মনে মনে শুধু একটা কথাই বলল, নির্লজ্জের ওপর আবার বড় বড় লজিক। সারা আর কিছু না বলে চুপচাপ জানালার বাইরের দিকে তাকিয়ে রইল। রাফসানও আর কথা বাড়ালো না, সেও নীরব হয়ে গেল। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে যাওয়ার পর সারার মনে খটকা লাগলো। তার জানা মতে ফ্ল্যাটে ফিরতে তো এত সময় লাগার কথা না, তাহলে আজ কেন এত দেরি হচ্ছে? তাছাড়া রাফসানও বেশ দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে। সারা বেশ চিন্তিত হয়ে রাফসানের দিকে তাকালো। দেখলো রাফসান খুব স্থিরভাবে সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করছে। সারার অবাধ্য চুলগুলো এখনও বারবার উড়ে গিয়ে ওর বুকে আছড়ে পড়ছে, তবুও সে বিরক্ত হচ্ছে না বা কিছুই বলছে না। সারা এবার সচেতন হয়ে দ্রুত নিজের চুলগুলো মুঠো করে ধরে রাখলো। সারার এই ভঙ্গি দেখে রাফসান সামনের দিক থেকে চোখ না সরিয়ে মুচকি হেসে বলল, ধরলি কেন? চুলের ঘ্রাণটা তো বেশ সুন্দর ছিল। সারা এই কথার কোনো উত্তর দিল না। সে নিজের দুশ্চিন্তা প্রকাশ করে বলল, আজ এত দেরি হচ্ছে কেন? এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা ছিল। রাফসান ঠোঁটে সেই চেনা বাঁকা হাসিটা ফুটিয়ে তুলল, তারপর শান্ত গলায় বলল, আজ দেরি হচ্ছে কারণ আজ আমরা ফ্ল্যাটে ফিরছি না, অন্য কোথাও যাচ্ছি। রাফসানের কথায় সারা চমকে উঠল। এই জনমানবহীন অন্ধকার রাতে রাফসান তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা ভেবেই ওর বুকের ভেতরটা ধক করে উঠল। সারা ভয়ে আর বিস্ময়ে তোতলাতে তোতলাতে বলল, মানে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? রাফসান স্টিয়ারিংয়ে হাত রেখে এক মুহূর্তের জন্য সারার দিকে তাকালো। তার চোখে তখন এক চিলতে রহস্যময় হাসি। সে খুব স্বাভাবিক গলায় বলল, বাসর করতে নিয়ে যাচ্ছে। রাফসানের মুখে এমন অকপট আর বিস্ফোরক কথা শুনে সারার কান দিয়ে যেন ধোঁয়া বের হতে লাগলো। সে রাগে আর চরম লজ্জায় লাল হয়ে চেঁচিয়ে বলল, দেখেন, ফাজলামি করবেন না একদম। সারাক্ষণ এমন অসভ্য কথা বলেন কেন? রাফসান এবার একটু গভীর হয়ে সামনে তাকিয়ে বলল, বেশি কথা না বলে চুপচাপ বসে থাক, গেলেই দেখতে পাবি। সারা আর কথা বাড়ালো না, গুম মেরে জানালার দিকে মুখ ফিরিয়ে বসে রইল। মনে মনে ভাবলো, লোকটা মুখে যাই বলুক না কেন, তার ওপর অন্তত ভরসা করা যায়, সে কখনো সারার ক্ষতি করবে না। কিছুক্ষণ পর গাড়িটা জাপানের একটা অত্যন্ত নামী আর রাজকীয় রেস্টুরেন্টের সামনে এসে থামলো। ঝকঝকে আলোকসজ্জায় রেস্টুরেন্টটা যেন রাতের অন্ধকারে হীরের মতো জ্বলছে। রাফসান গাড়ি থেকে নেমে ধীর পায়ে ঘুরে এসে সারার পাশের দরজাটা খুলে দিয়ে সংক্ষিপ্তভাবে বলল, নাম। সারা কোনো কথা না বলে আড়ষ্ট পায়ে গাড়ি থেকে নামলো। নামার সময় তার সিল্কের শাড়ির কুচিগুলো কিছুটা এলোমেলো হয়ে পায়ের কাছে জট পাকিয়ে গিয়েছিল। রাফসান সেটা খেয়াল করতে হাজারো মানুষের আনাগোনার মাঝে বিন্দুমাত্র দ্বিধা করল না। সে সবার সামনেই সারার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। অত্যন্ত যত্ন নিয়ে গভীর মনোযোগের সাথে সে সারার শাড়ির কুচিগুলো গুছিয়ে ঠিক করে দিল। রাফসানের মতো একজন প্রভাবশালী আর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ জনসম্মুখে এভাবে নিচু হয়ে তার শাড়ি ঠিক করে দিচ্ছে দেখে সারা পুরো পাথর হয়ে গেল। চারপাশের মানুষের কৌতূহলী দৃষ্টির চেয়েও রাফসানের এই আকস্মিক কোমলতা তাকে বেশি অবাক করলো। সারা এক দৃষ্টিতে রাফসানের নত হওয়া মাথার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা তখন তীব্র এক স্পন্দনে কেঁপে উঠল।